আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার স্কুলের নতুন আরেকটি বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমরা নবম ও দশম সেশন পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা একাদশ সেশন দেখব। উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা হলো। তোমার রোপণ করা গাছটি ভালো আছে কি না খেয়াল করছো তো? বেশ খানিকটা নিশ্চয়ই বেড়ে উঠেছে এর মধ্যে। আমরা যে গাছটি রোপণ করেছিলাম এই গাছটি ভালো আছে কি না এখানে তা তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি তোমার গাছটির খেয়াল রাখছো কি না, প্রতিদিন পানি দিচ্ছ কি না, কীরকম বেড়ে উঠছে। তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছো, কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো। এখানে তুমি এবং তোমার দলের সদস্যদের নাম লিখবে এবং তুমি কী গাছ রোপণ করেছো এবং তোমার ফ্রেন্ডরা কী গাছ রোপণ করেছে তাই এই বক্সের মধ্যে লিখতে বলেছে। আমরা এবার এই বক্সটি পূরণ করব। আমার ক্লাসে তোমরা যারা রেগুলার কমেন্ট করো আমি ওখান থেকে তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করেছি। এরপরেও কয়েকজনের নাম এড়িয়ে গিয়েছে। তোমরা সবাই রেগুলার কমেন্ট করবে। এর পরবর্তীতে যখন আরও এরকম শখ আসবে তখন আমি তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। এখানে দলের সদস্যদের নাম নিয়েছি মাইশা, মামুন, রূপা, রাজ, সাবিতা, ফাহিম, হাসান, খাদিজা। মাইশার এখানে রোপণকৃত গাছ লিখেছি আম, মামুনের এখানে জাম, রূপা লিচু, রাজ কাঁঠাল, সাবিতা সিম, ফাহিম নারিকেল, হাসান পেয়ারা, খাদিজা গোলাপ। তোমরা চাইলে এই নামগুলো লিখতে পারো অথবা তোমাদের নাম এবং তোমার সহপাঠীদের নাম এই বক্সের মধ্যে তোমরা লিখবে এবং কী গাছ রোপণ করেছে তার কাছে তুমি জেনে নেবে সে কী গাছ রোপণ করেছিল, তাই এই বক্সের মধ্যে লিখে রাখবে সুন্দর করে। এরপর বলেছে এবার ভেবে দেখো এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি, কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম, কিংবা কোন গাছের ফুল, ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি, দলে আলাপ করে শনাক্ত করো। এই যে তোমরা সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে, উদ্ভিদ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে গাছদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। এই গবেষণার উপর ভিত্তি করে গোটা উদ্ভিদ জগৎকে তারা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন। অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নাও, দলে আলোচনা করো তোমাদের শিক্ষকের উদ্ভিদটি কোন শ্রেণীর মধ্যে পড়ে, ক্লাসের সবাই দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের শিক্ষক যে উদ্ভিদটি রোপণ করেছিলেন এই উদ্ভিদটি কোন শ্রেণীর মধ্যে পড়ে এটা তোমাদেরকে আলোচনা করতে বলেছে। এবং অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ে উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু আমাদেরকে পড়ে নিতে বলেছে। আমরা আগে এই জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নিই, এরপর আমরা এই শখটি পূরণ করব। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস ভিত্তি, এখানে কিছু বেসিক জিনিস দিয়েছে, তোমরা এগুলো নিজেরাই পড়ে নিও। আমি 10.2.1 অপুষ্পক উদ্ভিদ এখান থেকে শুরু করি। অপুষ্পক এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে কখনোই ফুল হবে না, অর্থাৎ যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তারাই অপুষ্পক উদ্ভিদ। রেণু বা স্পোরের দ্বারা এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গবর্গ, মশবর্গ, ফানবর্গ। আমরা এগুলো পড়ার আগে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে ভাগটি রয়েছে এটা আগে দেখি। উদ্ভিদের শ্রেণীবিন্যাসকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অপুষ্পক আর একটি হলো সপুষ্পক। আমরা তো অপুষ্পক দেখলাম যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তারাই হলো অপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক কি? যে সকল উদ্ভিদে ফুল হয় তারাই হলো সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সমাঙ্গবর্গ, আরেকটি হলো মশবর্গ এবং আরেকটি হলো ফানবর্গ। সপুষ্পক উদ্ভিদকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটি হলো আবৃতবীজী উদ্ভিদ, আরেকটি হলো নগ্নবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ আবার 2 প্রকার, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। আমরা এখন সমাঙ্গবর্গ সম্পর্কে জানব। সমাঙ্গবর্গ এর ইংরেজি হলো থ্যালোফাইটা। যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না সে সকল উদ্ভিদকে এ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যে সকল উদ্ভিদের দেহকে আমরা মূল, কাণ্ড এবং পাতা এগুলোতে ভাগ করতে পারবো না সেগুলোই হলো সমাঙ্গবর্গ উদ্ভিদ। এদের কোনো পরিবহন তন্ত্র নেই। জননাঙ্গ সাধারণত এককোষী। সমাঙ্গবর্গ উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 1,10,000। সমাঙ্গবর্গ উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোকাইরা। এরপরে রয়েছে মসবর্গ, ব্রায়োফাইটা। এই বর্গের উদ্ভিদরা নরম কাণ্ড ও পাতা বিশিষ্ট হয়ে থাকে। এদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড নামক মূলরোমের মতো ফিলামেন্ট থাকে এবং এর মাধ্যমেই এরা মাটি থেকে প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে থাকে। তোমরা এটা মনে রাখবে যে মসবর্গ উদ্ভিদের দেহের মূলের পরিবর্তে রাইজয়েড নামক মূলরোমের মতো ফিলামেন্ট থাকে, আর এই রাইজয়েডের মাধ্যমে এরা কি করে? এরা মাটি থেকে প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে থাকে।
এদের দেহে কোনো পরিবহনতন্ত্র দেখা যায় না। মসবর্গীয় উদ্ভিদের প্রজাতির সংখ্যা প্রায় 23,000। মসবর্গীয় উদ্ভিদের একটি উদাহরণ হলো মস নিজেই। এরপরে আসি ফার্নবর্গ। ফার্নবর্গ এর ইংরেজি হলো টেরিডোফাইটা। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। আমরা এর আগে দেখেছিলাম সমাঙ্গবর্গ উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু ফার্নবর্গ যে উদ্ভিদটি রয়েছে এই উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এদের দেহে পরিবহন রয়েছে। ফার্নবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা 10,000। তোমরা সবাই ফার্নবর্গীয় উদ্ভিদ চিনো। আমরা যে ঢেঁকি শাক খাই এই ঢেঁকি শাক কিন্তু ফার্নবর্গীয় উদ্ভিদ। এরপরে আসি 10.2.2 সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আমরা একটু আগেই বললাম যে আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এই সপুষ্পক উদ্ভিদের ফুল হবে। তাহলে যে সকল উদ্ভিদের ফুল হয় তারাই এই উপজগতের অন্তর্ভুক্ত। বীজের মাধ্যমে এরা বংশ বিস্তার করে থাকে, যেমন পাইন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ। এই সপুষ্পক উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো নগ্নবীজী উদ্ভিদ, আরেকটি হলো আবৃতবীজী উদ্ভিদ। এবার আমরা এই নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানব। নগ্নবীজী উদ্ভিদ জিমনোস্পার্ম। নগ্নবীজী আমরা নামটা দেখেই আইডিয়া করতে পারতেছি যে এর বীজটা নগ্ন অবস্থায় থাকবে, মানে খোলা অবস্থায় থাকবে। তাহলে এই বিভাগের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় থাকে না, তাই এদের ফল তৈরি হয় না। যদি স্ত্রীস্তবকে গর্ভাশয় নাই থাকে তাহলে ফল কিভাবে তৈরি হবে? গর্ভাশয় থেকেই তো ফল উৎপন্ন হয়। আর এই গর্ভাশয় না থাকায় এদের বীজ নগ্ন অবস্থায় থাকে, যার ফলে এদের নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। এদের যে গর্ভাশয় থাকে না, এই গর্ভাশয় না থাকার কারণে এদের বীজটা খোলা অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে, আর এই কারণেই এদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হলো সাইকাস, পাইনাস প্রভৃতি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। এই যে এখানে নগ্নবীজী উদ্ভিদের চিত্র দিয়েছে যে বীজটা এদের নগ্ন অবস্থায় রয়েছে, খোলা অবস্থায় রয়েছে। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হলো সাইকাস, পাইনাস। এরপরে আসি আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের ইংরেজি হলো অ্যাঞ্জিওস্পার্ম। এসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় আছে, তাই ফল তৈরি হয় এবং বীজ ফলের ভিতরে আবৃত থাকে। আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে, তাই ফল তৈরি হয় এবং এদের বীজটি আবৃত অবস্থায় থাকে, ঢাকা থাকে, তাই এদেরকে বলা হয়ে থাকে আবৃতবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম। এই যে এখানে আবৃতবীজী উদ্ভিদের একটি ফল দেখিয়েছে। এই যে ফলের ভিতরে যে বীজটি রয়েছে এই বীজটি আবৃত অবস্থায় রয়েছে, তাই এটাকে আবৃতবীজী উদ্ভিদ বলা হচ্ছে। আবৃতবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো একবীজপত্রী উদ্ভিদ, আরেকটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমরা এই একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে এখন জানবো। একবীজপত্রী উদ্ভিদ আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে এর একটি মাত্র বীজ থাকবে। তাহলে যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে সেগুলোকেই একবীজপত্রী উদ্ভিদ বলা হয়ে থাকে। এদের মূল হয় গুচ্ছমূল, পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে, কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়ানবিহীন ও বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবে যে একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, এদের মূল গুচ্ছমূল, পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে এবং এদের কাণ্ডে যে পরিবহন টিস্যুগুচ্ছ রয়েছে তা ক্যাম্বিয়ামবিহীন ও বিক্ষিপ্তভাবে সাজানো। এরপর পৃথিবীতে প্রায় 18,000 একবীজপত্রী উদ্ভিদের প্রজাতি রয়েছে। একবীজপত্রীর উদাহরণ হলো ধান, গম, কলা, কচু, নারিকেল ইত্যাদি হলো একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এই ধান, গম, কলা, কচু, নারিকেল এদের একটি মাত্র বীজ থাকে, তাই এদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে, একটু পরে তোমাদের এই উদাহরণগুলো কাজে লাগবে যে ধান, গম, কলা, কচু, নারিকেল এগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। এরপরে আসি দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে সকল উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে সেগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। আমরা দ্বিবীজপত্রীর নামটা শুনেই বুঝতে পারছি যে এখানে দুটি বীজপত্র থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সাধারণত জালিকা শিরাবিন্যাসযুক্ত হয়ে থাকে। একটি প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল বের হয়ে মূল তন্ত্র গঠন করে। এ সকল উদ্ভিদের কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়ামযুক্ত ও বৃত্তাকারে সাজানো থাকে। এর আগের বৈশিষ্ট্যে আমরা যেরকম পড়েছিলাম এই দ্বিবীজপত্রী উদ্ভিদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এদের বীজে দুইটি বীজপত্র থাকে, এদের পাতা জালিকা শিরাবিন্যাসযুক্ত হয়ে থাকে, এদের মূল থেকে শাখা প্রশাখা বের হয়ে মূল তন্ত্র গঠন করে, এদের উদ্ভিদের কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়ামযুক্ত ও বৃত্তাকারে সাজানো। তোমরা একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে তা খাতার মধ্যে সুন্দর করে ছক এঁকে এক পাশে লিখবে একবীজপত্রী উদ্ভিদ আর এক পাশে লিখবে দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রীর ঘরে লিখবে বীজে একটি মাত্র বীজপত্র থাকে, দ্বিবীজপত্রীর ঘরে লিখবে বীজে দুটি বীজপত্র থাকে। এরপর লিখবে এদের মূল হয় গুচ্ছমূল, দ্বিবীজপত্রীর মূল হয় প্রধান মূল। এরকম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর পার্থক্য লিখে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিবে।
আমি তোমাদের এই কাজগুলো দেখে নিব। তোমরা কিন্তু এই একবীজপত্রী উদ্ভিদের ঘরে এই উদাহরণগুলো এবং দ্বিবীজপত্রীর উদাহরণ যেগুলো রয়েছে তা ওখানে লিখে রাখবে। এখানে দেখো দ্বিবীজপত্রীর উদাহরণ দিয়েছে, কাঁঠাল, লিচু, রাই সরিষা, ধুতুরা ইত্যাদি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। পৃথিবীতে প্রায় ৮০,০০০ দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে। ফুলের পাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি ও সংযুক্তির উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসকে আবার ৩টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি এবং সংযুক্তির উপর ভিত্তি করে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো বিযুক্ত দল উদ্ভিদ, যুক্ত দল উদ্ভিদ এবং দলহীন উদ্ভিদ। বিযুক্ত দল উদ্ভিদ এ জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পৃথক বা সংযুক্ত থাকে না, যেমন সরিষা। এরপর যুক্ত দল উদ্ভিদ এ জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পরস্পর যুক্ত অবস্থায় থাকে, যেমন ধুতুরা। এরপর দলহীন উদ্ভিদ এ সকল উদ্ভিদের ফুলের পাপড়ি দেখা যায় না, যেমন কাঁঠাল। এখানে উল্লেখ্য যে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভিদের জৈব রাসায়নিক গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হওয়ার কারণে জেনেটিক্স এবং বিবর্তনের সঙ্গে সমন্বয় করে উদ্ভিদের নতুন ধরনের শ্রেণীবিন্যাস করার কাজ শুরু হয়েছে। আমরা যখন জেনেটিক্স এবং বিবর্তন অধ্যায়টি পড়ব তখন আমরা এগুলো সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে পারবো। এখন আমরা যেই ছকটি পূরণ করছিলাম ওই ছকে ফিরে যাই। এবার তোমাদের কাজ হলো তোমাদের দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করো। বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও। দলে আলোচনা করে নিচের ছকে নোট দাও। আমি এতক্ষণ তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে যা যা আলোচনা করলাম ওই আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে এবার এই ছকটি পূরণ করতে হবে। এবার আমরা এই ছকটি অনেক সুন্দরভাবে পূরণ করতে পারবো, কারণ আমাদের তো পড়াশোনা হয়ে গেল। আমরা তো এখন বুঝি যে কোনটা নগ্নবীজী উদ্ভিদ, কোনটা আবৃতবীজী উদ্ভিদ, কোনটা একবীজপত্রী, কোনটা দ্বিবীজপত্রী, কোনটা সপুষ্পক এবং কোনটা অপুষ্পক উদ্ভিদ। দলের সদস্যদের নাম, কী গাছ রোপণ করেছে, কোন শ্রেণীভুক্ত। আমরা প্রথমে মাইশার নাম লিখেছিলাম। মাইশা আম গাছ রোপণ করেছিল এবং কোন শ্রেণীভুক্ত। আমরা একটু আগে কি দেখে আসলাম, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। আমের ফুল হয় তাই এটি হলো সপুষ্পক উদ্ভিদ এবং এর বীজটি আবৃত অবস্থায় থাকে তাই এটি আবৃতবীজী উদ্ভিদ এবং এর 2টি বীজপত্র রয়েছে তাই এটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপর মামন, জাম গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক একইভাবে রূপা লিচু গাছ রোপণ করেছিল। লিচু গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। রাজ কাঁঠাল গাছ রোপণ করেছিল। কাঁঠাল গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। খাদিজা গোলাপ গাছ রোপণ করেছিল। গোলাপ গাছ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। ফাহিম নারিকেল গাছ রোপণ করেছিল। নারিকেল গাছে পুষ্প হয় তাই এটি হলো সপুষ্পক উদ্ভিদ, এর বীজ আবৃত অবস্থায় থাকে তাই এটি হলো আবৃতবীজী উদ্ভিদ। এবং আমরা যখন একবীজপত্রী উদ্ভিদ পড়েছিলাম তখন আমরা নারিকেল গাছের উদাহরণ দেখেছিলাম। আমি বলেছিলাম তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে, তাহলে তোমাদের ওই ছকটি পূরণ করতে সুবিধা হবে। আমরা একবীজপত্রী উদাহরণে দেখেছিলাম ধান ছিল, নারিকেল ছিল, তাই আমরা এখানে লিখেছি এটি একবীজপত্রী উদ্ভিদ, তাহলে নারিকেল হলো একবীজপত্রী উদ্ভিদ। এরপর হাসান পেয়ারা গাছ রোপণ করেছিল তাই আমরা লিখেছি পেয়ারা গাছ। পেয়ারা গাছ হলো সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তোমাদের বইয়ে একটি উদাহরণ দিয়েছিল সিম গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। আশা করি তোমরা এই ছকটি এবং অনুসন্ধান পাঠ বইয়ে যে আলোচনাগুলো রয়েছিল এই আলোচনাগুলো অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।